হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার ফিলোসফি বা দর্শনের যে সমস্ত এসিকিউগুলো রয়েছে, সবকটি পেজের এসিকিউ এর উত্তর এই ভিডিওতে আমরা একের পর এক দিতে শুরু করব বা আলোচনা করব। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো কথা বাড়াবো না, চলে যাচ্ছি। প্রথম কোয়েশ্চেন ছিল যুক্তি কাকে বলে। তো ভাষায় প্রকাশিত অনুমানকে যুক্তি বলে। তবে হ্যাঁ, শুধু এইটুকু লিখলেই হবে না, সঙ্গে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করবে, যেমন সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল। নেক্সট ছিল যুক্তির বৈধতা বলতে কি বোঝো। লিখবে বৈধতা হলো যুক্তির নিজস্ব ধর্ম। যখন কোনো যুক্তি আকারগত সকল নিয়ম মান্য করে তখন ওই যুক্তির যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না। যুক্তির এই বিশেষ ধর্মকে বৈধতা বলে। আচ্ছা, এই উত্তরগুলো তোমরা কিন্তু টুকে নিতে পারো বা একটু পজ টজ করে উত্তরগুলো খাতায় নোট ডাউন করে নিতে পারো। এরপর ছিল বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতার মধ্যে পার্থক্য। এখন দুটোর সংজ্ঞা লিখতে গেলে তো অনেকটা বড় জায়গা নিয়ে নেবে, তো মূল পার্থক্যটা লিখে দেবে যে বিপরীত বিরোধিতার ক্ষেত্রে গুণগত পার্থক্য থাকলেও পরিমাণগত পার্থক্য থাকে না, কিন্তু বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে গুণগত পার্থক্যও থাকে, পরিমাণগত পার্থক্যও থাকে। এরপরে ছিল যদি এ বচন সত্য হয় তবে এর বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচন কি হবে। এর বিরুদ্ধ বচন মানে হচ্ছে ও এর অসম বিরোধী বচন মানে হচ্ছে ই। এ সত্য হলে ই বচন কি হবে এটাই জানতে চেয়েছে এখানে। তো এ যদি সত্য হয় তাহলে ই বচন হবে মিথ্যা, এখানে মিথ্যা হবে উত্তর। ওকে, নেক্সট ছিল অধীন বিপরীত বিরোধিতার সত্যতার নিয়মটি কি। অধীন বিপরীত বিরোধিতায় দুটি বচন একই সঙ্গে মিথ্যা হতে পারে না, অর্থাৎ একটি বচন মিথ্যা হলে অন্যটি অবশ্যই সত্য হবে। নেক্সট ছিল ও বচনের আবর্তনের একটি উদাহরণ দাও যার আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা। তো লেখা যেতেই পারে কোনো কোনো মানুষ নয় কবি, এটা সত্যি কথা, কিছু মানুষ কবি নয়। আর এর আবর্তন করলে কোনো কোনো কবি নয় মানুষ, কিছু কবি মানুষ জাতের মধ্যেই পড়ে না, এটা মিথ্যা হয়ে যাচ্ছে। এরকম উদাহরণ দেওয়া যেতে পারে। এরপর বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি লেখো। তো গুণের নিয়মটা লিখতে বলেছে। বিবর্তনের লিখবে গুণের নিয়মটি হলো বিবর্তনীয় ও বিবর্তিত বচনের গুণ অভিন্ন হবে, অর্থাৎ গুণ ভিন্ন হবে, ভিন্ন হবে, অর্থাৎ একটি বচন সদর্থক হলে অপরটি নঅর্থক হবে এবং একটি বচন নঅর্থক হলে অপরটি সদর্থক হবে। এরপর ছিল পূর্বক অস্বীকারজনিত দোষ কখন ঘটে। কোনো প্রাকল্পিক যুক্তির অপ্রধান আশ্রয় বাক্যে পূর্বগকে অস্বীকার করে সিদ্ধান্তে অনুগকে অস্বীকার করলে যুক্তিতে পূর্বগ অস্বীকারজনিত দোষ ঘটে। এরপর গঠনমূলক প্রাকল্পিক ন্যায় বা এমপির আকারের একটি দৃষ্টান্ত দাও। আকার চেয়েছে, তাহলে লিখতে হবে যদি পি তাহলে কিউ, কিউ ধরে নাও এটা। আচ্ছা, তার নিচে লিখতে হবে পি, তার নিচে অতএব চিহ্ন দিয়ে কিউ, এই আকারটা লিখে দিতে হবে। যদি পি তাহলে কিউ, পি তার নিচে অতএব কিউ। বেশ, এরপরের প্রশ্ন ছিল একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ ঘটে। বৈকল্পিক ন্যায় অবৈধ হলে একটাই দোষ ঘটে, সেটা হচ্ছে বিকল্প স্বীকারজনিত দোষ। বিকল্প স্বীকারজনিত দোষ বা বিকল্প পরিগ্রহ জনিত দোষ। নেক্সট ছিল ভেনচিত্তে প্রকাশ করো সাংবাদিকরা উপস্থিত। তো এটা বচন করলে আই বচন হবে, কোনো কোনো সাংবাদিক হয় উপস্থিত। আই বচনের বুলীয় ভাষ্য হচ্ছে এস পি নট ইকুয়াল টু 0 এবং এসপি নট ইকুয়াল টু 0 হলে এসপির ঘর যেটা সেটাতে ক্রস হবে। এসপির ঘর মিডিলেরটা হয়, তো মিডিল ঘরে ক্রস হবে। এই ভেনচিত্রটা করে দেখিয়ে দিতে হবে। পরের প্রশ্ন ছিল অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে। যে শ্রেণীর সদস্যদের বাস্তব অস্তিত্ব আছে বা যে শ্রেণী অন্তত একজন সদস্যের অস্তিত্ব ঘোষণা করে সেই শ্রেণীর অস্তিত্বমূলক তাৎপর্য আছে বলা যায়।
এরপর ও নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা কি হবে? ও বচনের বুলীয় ব্যাখ্যা, ও বচনের বুলীয় ব্যাখ্যা তোমরা জানো, SP বার নট ইকুয়াল টু 0। ওকে, নেক্সট কোয়েশ্চেন ছিল পি ভেল কার্ল পি আকারটি কখন সত্য হয়? তো দেখো, পি এর মান সত্য হলেও পি ভেল কার্ল পি সত্য হবে, পি এর মান মিথ্যা হলেও পি ভেল কার্ল পি সত্যই হবে, কারণ এটা একটা শতসত্য বচনাকার। তাহলে লিখতে হবে পি এর মান সত্য কিংবা মিথ্যা যাই হোক না কেন, যেহেতু বচনাকারটি একটি শতসত্য বচনাকার, তাই সবসময় সত্য হবে। এরপর যদি পি হর্ষ কিউ মিথ্যা হয়, তাহলে কিউ এর সত্য মূল্য কি হবে? দেখো, পি হর্ষ কিউ, এখানে পি এর মান যদি টি হয় আর কিউ এর মান যদি এফ হয়, তবেই কিন্তু পি হর্ষ কিউ মিথ্যা হতে পারে। এর নড়চড় হলে আর হবে না, অর্থাৎ পিটা যদি এফ হয়ে যায়, কিউটা টি হয়ে যায়, তাহলে আর হয় না। তো সেই অর্থে কিউ এর মানকে অবশ্যই কি হতে হবে? এফ, অর্থাৎ মিথ্যা হতেই হবে। পরের প্রশ্ন ছিল নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? তো লিখবে যে একটি বচনাকার থেকে প্রাপ্ত উদাহরণগুলিকে ওই বচনাকারের নিবেশন দৃষ্টান্ত বলে। যেমন পি হর্ষ কিউ, এটা একটা বচনাকার, আর এর উদাহরণ হবে যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে। এরপর আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি কি? আরোহের বস্তুগত ভিত্তি দুটি, এক হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি, ভুল বললাম, এক হচ্ছে পর্যবেক্ষণ আর দুই হচ্ছে পরীক্ষণ। এরপর আরোহমূলক লাভ কি? জ্ঞাত সত্য থেকে জ্ঞাত বিশেষ থেকে অজ্ঞাত সামান্যে উপনীত হওয়াকেই বলা হয় আরোহমূলক লাভ। এরপর অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায়? তো উত্তর হবে না, অবৈজ্ঞানিক আরোহকে মূল্যহীন বলা যায় না, কারণ প্র্যাকটিক্যাল লাইফে বা ব্যবহারিক জীবনে এই অনুমানের প্রভাব আমাদের অস্বীকার করলে চলে না, কারণ সবাইয়ের পক্ষে ব্যয়বহুল যে অন্যান্য পদ্ধতিগুলো রয়েছে, বৈজ্ঞানিক পদ্ধতি, পরীক্ষা নির্ভর পদ্ধতি, তা সবাই অ্যাফোর্ড করতে পারে না বা সবাই আর্থিক সংকুলান হয় না। কিন্তু অবৈজ্ঞানিক আরোহ যেহেতু পর্যবেক্ষণ নির্ভর এবং সহজ সরল, তাই সাধারণ মানুষ থেকে শুরু করে বৈজ্ঞানিক সকলেই এই পদ্ধতি কিন্তু প্রয়োগ করতে পারে, এবং সাবধানতার সঙ্গে প্রয়োগ করলে এর সিদ্ধান্ত অনেক অংশে দোষমুক্ত হয়। এই কথাটা একটু গুছিয়ে ছোট করে লিখে নেবে, কারণ তোমাদের তো জায়গা একটা লিমিটেড জায়গা থাকে, তার মধ্যে উত্তরটা লিখতে হবে। এরপর ছিল উপমা যুক্তির ভিত্তি কি? উপমা যুক্তির ভিত্তি হচ্ছে সাদৃশ্য। সাদৃশ্য ছাড়া উপমা যুক্তিকে তো ভাবাই যায় না। নেক্সট ছিল বহু কারণ বাদ বলতে কি বোঝো? তো যে মতবাদ অনুসারে মনে করা হয় একটি কার্যের একাধিক কারণ থাকতে পারে, তাকেই বহু কারণবাদ বলে। যেমন মৃত্যু একটি ঘটনা যার কারণ অসুস্থতা, আত্মহত্যা, দুর্ঘটনা ইত্যাদি ইত্যাদি হতে পারে। এরপর ছিল মিল প্রদত্ত কারণের সংজ্ঞাটি উল্লেখ করো। তো মিল বলেছেন কারণ হলো কার্যের নিয়ত শর্তহীন অব্যবহৃত পূর্ববর্তী ঘটনা। নেক্সট ছিল পর্যাপ্ত শর্ত বলতে কি বোঝো? দেখো, পর্যাপ্ত শর্তের সংজ্ঞায় লিখতে হবে যে শর্ত উপস্থিত থাকলে কার্য ঘটে, আবার উপস্থিত না থাকলেও কার্যটি ঘটতে পারে, তাকে পর্যাপ্ত শর্ত বলে। যেমন বিষপান মৃত্যুর কারণ, এইটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। অথবা সেটাই জানতে চেয়েছে বিষপান হলো মৃত্যুর কারণ, এখানে কারণ কথাটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? এটা পর্যাপ্ত শর্ত অর্থে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ পর্যাপ্ত শর্ত যদি কেউ বুঝে না যায়, তাহলে এই 16 দাগের যে কোয়েশ্চেনটা আছে তার পক্ষে উত্তর দেওয়া সম্ভবই হবে না। চলে যাচ্ছি নেক্সট পেজে। ভিডিও কিন্তু খুব বড় হবে, এখনই বলে রাখছি, যেহেতু সবকটা চ্যানেল আমি এই সবকটা পেজ আমি কভার করব। এই প্রথম পেজ হলো এসি 9, এরপর চলে যাচ্ছি এসি 67, চলে এলাম এসি 68 পেজে। প্রথম কোশ্চেন, যুক্তির অবয়বগুলি কি কি? তো যুক্তির অবয়ব দুটি, এক হচ্ছে যুক্তিবাক্য, দুই সিদ্ধান্ত। এরপর ছিল কোন যুক্তির সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়? এর উত্তর হচ্ছে অবরোহ যুক্তি। নেক্সট ছিল বিপরীত বিরোধিতা কাকে বলে? একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে গুণগত পার্থক্য থাকলে তাদের পারস্পরিক বিরোধিতাকে বিপরীত বিরোধিতা বলে।
এরপর সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব, বচনটির বিরুদ্ধ বিরোধী বচন কি হবে? তো সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব মানে এটা হচ্ছে এ বচন, আর এর বিরুদ্ধ বচন হচ্ছে ও বচন। তাহলে এটা ও বচন হবে। লিখতে হবে কোনো মানুষ নয়, কোনো মানুষ নয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব। বুঝে গেছে? এরপর ছিল দুটি বচনের মধ্যে বিরোধিতার প্রধান শর্ত কি? দুটি বচনের মধ্যে বিরোধিতার প্রধান শর্ত হচ্ছে উদ্দেশ্য বিধেয়। উদ্দেশ্য বিধেয়কে অভিন্ন হতেই হবে। এরপর অমাধ্যম অনুমান কাকে বলে? তো যে অবরহ অনুমানে একটিমাত্র হেতুবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে অমাধ্যম অনুমান বলে, এবং কোনো একটা আবর্তনের এক্সাম্পল দিয়ে দিতেই পারো। এরপর ছিল বিবর্তনের গুণের নিয়মটি লেখো। কোয়েশ্চেনটা রিপিট হচ্ছে তাই আমি আর এটার উত্তর বললাম না, আগের পেজে হয়ে গেছে। এরকম বহু কোয়েশ্চেন হবে যেগুলো রিপিট হয়েছে, তো তার উত্তর আমি আর বলছি না। নেক্সট চলে যাচ্ছি, পূর্বগ অস্বীকারজনিত দোষ কখন ঘটে? এটা রিপিট কোয়েশ্চেন, আগের পেজে হয়ে গেছে। অনুগ স্বীকারজনিত দোষের একটি উদাহরণ দাও। চলো এটা নিউ কোয়েশ্চেন। তো লিখতে হবে যে যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে, বৃষ্টি হয়েছে অতএব মেঘ করেছে। এটা অনুগ স্বীকারজনিত দোষের একটি উদাহরণ। এরপর বৈকল্পিক বচনের কমপক্ষে কয়টি বিকল্প থাকে? মিনিমাম বিকল্প থাকে হচ্ছে দুটি, উত্তর 2 হবে। এরপর অস্তিত্বমূলক দোষ কাকে বলে? লিখতে হবে কোনো যুক্তির যুক্তিবাক্য শূন্যগর্ভ এবং সিদ্ধান্ত অস্তিত্বসূচক বচন হলে যুক্তিতে অস্তিত্বমূলক দোষ ঘটে। এরপর ছিল অ্যারিস্টটল হন গ্রিক দার্শনিক, বচনটির ভেনচিত্র অঙ্কন করো। তো এটা হচ্ছে এ বচন। এ বচনের বুলীয় ভাষ্য আমরা সবাই জানি, এস পি বার ইকুয়াল টু 0। তাহলে এখানে বৃত্তগুলো অঙ্কন করে নেব আমরা, এবং এসপি বারের ঘর এটা, এই ঘরটাকে তাহলে আমাকে ছায়াবৃত্ত দিয়ে ভরিয়ে দিতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন ছিল ভেনচিত্রের দুটি পরস্পর ছেদি বৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করে? উত্তর হবে 4টি। অর্থাৎ এস আর পি বৃত্ত যদি পরস্পরের সঙ্গে মিলে যায় মোট 4টে ঘর উৎপন্ন করে, এসপি বার, এসপি, এস বার পি, এস বার পি বার। এরপর শতসত্য বচনাকার কাকে বলে? যে বচনাকারের সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য তাকে শতসত্য বচনাকার বলে। এরপর যৌগিক বচন, সংযৌগিক বচন কখন সত্য হয়? তো একটি সংযৌগিক বচনের উভয় সংযোগী বা অঙ্গবচন সত্য হলে তবে একটি সংযৌগিক বচন সত্য হয়। নেক্সট ছিল পি হর্ষু কাল পি বচন আকারটি কখন মিথ্যা হয়? তো এখানে পি এর মান যদি সত্য হয় তাহলেই বচন আকারটা মিথ্যা হয়ে যাবে, কারণ পি মিথ্যা হলে কাল পি হয়ে যাবে মিথ্যা, এই পি সত্য হলে কাল পি হয়ে যাবে মিথ্যা, এবং পি টি হর্ষু এফ হলেই তো বচন আকারটা মিথ্যা হয়ে যায় হর্ষু এর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে পি এর মান সত্য হলে পি হর্ষু কাল পি বচন আকারটি মিথ্যা হবে। এরপর আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি কি? আরোহের বস্তুগত ভিত্তি রিপিট কোয়েশ্চেন, আমি আর এর উত্তর বলবো না। নেক্সট প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে? যে নীতিতে বিশ্বাস করা হয় প্রকৃতি সম অবস্থায় সম আচরণের পুনরাবৃত্তি করে তাকে প্রকৃতির একরূপতা নীতি বলে। এরপর আরোহ অনুমান সংক্রান্ত লাভ কাকে বলে? রিপিট কোয়েশ্চেন, ভালো উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও। রাম ও শ্যাম উভয়ের রান্নাঘরে ধোঁয়া আছে, রামের রান্নাঘরে আগুন আছে অতএব শ্যামের রান্নাঘরে আগুন আছে। এরপর উপমা যুক্তির সিদ্ধান্ত কিরূপ বচন? এটা হবে সামান্য সংশ্লেষক বচন। বহু কারণ বাদ বলতে কি বোঝো? রিপিট কোয়েশ্চেন, বহু কারণবাদের সমস্যা দূর করার একটি উপায় লেখো। তো লেখো, এটা হবে কারণের সামান্যীকরণ কিংবা কার্যের বিশেষীকরণের মাধ্যমে বহু কারণবাদের সমস্যার সমাধান করা যেতে পারে। অর্থাৎ কারণকে সামান্যীকরণ করলে একটা কার্যের একটাই কারণ হবে, বা কার্যের বিশেষীকরণ, কারণ যেহেতু আলাদা আলাদা কার্য আলাদা আলাদা বিশেষ বিশেষ কার্য উৎপন্ন করছে, এরকমভাবেও এক কারণবাদই প্রতিপন্ন হবে। তো সেইভাবে বহু কারণবাদের সমস্যা দূর করা যাবে। সুইচ অন করা পাখা চলার কারণ, এক্ষেত্রে কারণ শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? দেখো সুইচ অন না করলে তো পাখা চলবে না,
কিন্তু সুইচ অন করলে পাখা নাও চলতে পারে, কারেন্ট নেই বা পাখাটাই খারাপ হয়তো। তো এখানে তার মানে আবশ্যিক শর্তের ব্যবহার করা হয়েছে। এরপরে ছিল কারণ ও শর্তের মূল পার্থক্য কি? কারণ হলো সমগ্র, শর্ত হলো কারণের অপরিহার্য অংশ। এটাই হচ্ছে এদের মূল পার্থক্য, এবং এখানেই এই পেজটা সম্পন্ন হলো। এরপরে চলে যাব আমরা নেক্সট পেজ, এসি 101 পেজ। তো প্রথম প্রশ্ন ছিল বহু কারণ সমন্বয়ের নীতিটি উল্লেখ করো। তো বহু কারণ সমন্বয়ের নীতি দুটি, এক হচ্ছে সমজাতীয় কার্য সংমিশ্রণ এবং দুই হচ্ছে ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ। চলে এসেছি আমরা 102 পেজে। প্রথম প্রশ্ন হয়ে গেল বহু কারণ সমন্বয়ের নীতি। এরপর অমাধ্যম অনুমান কাকে বলে? রিপিট কোয়েশ্চেন, উত্তর দেব না। বিরুদ্ধ পদ কাকে বলে? বিরুদ্ধ পদ হলো কোনো পদের সকল বিপরীত পদের সমষ্টি। যেমন মানুষ, পদের বিরুদ্ধ পদ হলো অমানুষ। নেক্সট ছিল বিকল্প পরিগ্রহ দোষ কখন ঘটে? কোনো বৈকল্পিক যুক্তির অপ্রধান আশ্রয় বাক্যে একটি বিকল্পকে স্বীকার করে বা পরিগ্রহ করে সিদ্ধান্তে অপর বিকল্পকে অস্বীকার করলে যুক্তিতে বিকল্প পরিগ্রহ দোষ ঘটে। নেক্সট, সম্বন্ধ অনুযায়ী বচন কয় প্রকার? দুই প্রকার, নিরপেক্ষ সাপেক্ষ। শূন্যগর্ভ শ্রেণী বলতে কি বোঝো? যে শ্রেণীর সদস্যদের বাস্তব অস্তিত্ব নেই সেই শ্রেণীকে শূন্যগর্ভ শ্রেণী বলে, যেমন মৎস্য কন্যা, পক্ষীরাজ ঘোড়া ইত্যাদি। এরপর যুক্তির বৈধতা বলতে কি বোঝো? এটা লেখানো আছে বা রিপিট কোয়েশ্চেন। পদের ব্যাপ্যতা কাকে বলে? পদের ব্যাপ্যতা হলো ব্যক্তার্থের অন্তর্ভুক্তির তারতম্য। এইটুকু বললেই যথেষ্ট। এরপর রিড প্রদত্ত কারণের সংজ্ঞাটি উল্লেখ করো। রিডের মতে গুণের দিক থেকে কারণ হলো কার্যের নিয়ত শর্তহীন অব্যবহৃত পূর্ববর্তী ঘটনা, এবং পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান। নেক্সট ছিল কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কি? রিপিট কোয়েশ্চেন, এটা আগের পেজে হয়ে গেছে। এরপর যদি এ বচন মিথ্যা হয় তাহলে এর বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচন, এটাও রিপিট কোয়েশ্চেন। আচ্ছা, উত্তর অনিশ্চিত বা সংশয়াত্মক হবে। এরপর বিপরীত বিরোধিতা কাকে বলে? এও রিপিট কোয়েশ্চেন। এরপর গঠনমূলক প্রাকল্পিক ন্যায় এমপির একটি উদাহরণ দাও। যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে, মেঘ করেছে অতএব বৃষ্টি হবে। এরপর অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয় কেন? লিখবে অবৈজ্ঞানিক আরোহ অনুমান সহজ সরল হওয়ার জন্য সাধারণ মানুষ এই পদ্ধতি তাদের ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারে, তাই অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমানও বলা হয়। এরপর বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? যে আরোহে পর্যবেক্ষণ ও পরীক্ষণলব্ধ তথ্যগুলিকে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়ম দ্বারা যাচাই করে একটি সামান্য সংশ্লেষক বচন সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলে। নেক্সট ছিল আবশ্যিক শর্তের একটি উদাহরণ দাও। ওই মেঘ বৃষ্টির আবশ্যিক শর্ত, আগুন ধোঁয়ার আবশ্যিক শর্ত, যে কোনো একটা উদাহরণ দিয়ে দেবে। এরপর ছিল একটি ভালো উপমা যুক্তির উদাহরণ দাও। রিপিট কোয়েশ্চেন, এটা দিচ্ছি না। মিল প্রদত্ত উপমা যুক্তির সংজ্ঞা দাও। মিল যে উপমা যুক্তির সংজ্ঞা দিয়েছেন এটা দিতে বলছে। দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে যখন একটি বস্তুর বিশেষ গুণ অপর বস্তুতে থাকবে এমন অনুমান করা হয় তাকে উপমা যুক্তি বলে। ওকে, নেক্সট কোয়েশ্চেন ছিল অনির্দিষ্ট বচনাকার কাকে বলে? তো যে বচনাকার নির্দিষ্ট করে কোনো শ্রেণীকে নির্দেশ করে না তাকে অনির্দিষ্ট বচনাকার বলে, যেমন পি হর্ষ কিউ। এরপর একটি সংযৌগিক বচন কখন মিথ্যা হয়? সংযৌগিক বচনের কোনো একটি সংযোগী মিথ্যা হলেই গোটা সংযৌগিক বচনটি মিথ্যা হয়ে যায়। কোনো একটি সংযোগী বা অঙ্গবচন মিথ্যা হলেই সমগ্র বচনটি মিথ্যা হয়ে যায়। নেক্সট ছিল প্রকৃতির একরূপতা নীতির মূল কথা কি? প্রকৃতির একরূপতা নীতির মূল কথা হলো প্রকৃতি সম অবস্থায় সম আচরণের পুনরাবৃত্তি করে। এটাই হচ্ছে প্রকৃতির
একরূপতা নীতির মূল কথা। চলে যাচ্ছি নেক্সট পেজে। এরপর কোয়েশ্চেন ছিল কার্যকারণ নিয়ম বলতে কি বোঝো? যে নিয়ম অনুসারে মনে করা হয় প্রতিটি কার্যেরই কোনো না কোনো কারণ আছে, কারণ উপস্থিত হলে কার্য অবশ্যই উপস্থিত হয়, তাকেই কার্যকারণ নিয়ম বলা হচ্ছে। এরপর ভেনচিত্র প্রকাশ করো, সাংবাদিকরা উপস্থিত। চলো রিপিট কোয়েশ্চেন, এটাকে নিয়ে আর আলোচনা করছি না, প্রথম পেজেই ছিল। এরপর অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কি বোঝো? এটাও রিপিট কোয়েশ্চেন। এরপর এবচনের সরল আবর্তনের উদাহরণ দাও। তো কোনো ফুল নয় ফল, সরি এটা হবে না, এটা হবে কোনো ফুল, সকল ফুল হয় পুষ্প আর সকল পুষ্প হয় ফুল, এরকমটা হলে হবে। তো এখানেই আমাদের থার্ড পেজ যেটা ছিল 102 সেটা শেষ হয়ে গেল। এরপর চলে যাব আমরা 137-এর পেজটা যেটা শুরু হয়েছে ওখানে। চলে এলাম পেজ নাম্বার 138-এ। প্রথম প্রশ্ন, যুক্তির অংশ বা অবয়বগুলি কী কী? রিপিট কোয়েশ্চেন, তাও বলে দিচ্ছি। যুক্তির অবয়ব বা অংশ হচ্ছে দুটি, এক হচ্ছে যুক্তিবাক্য আর দুই হচ্ছে সিদ্ধান্ত। সেকেন্ড ছিল যুক্তির আকার বলতে কি বোঝো? কোনো যুক্তির অন্তর্গত যোজক জ্ঞাপক চিহ্নগুলির পরিবর্তে বিভিন্ন প্রতীকী বা চিহ্ন ব্যবহার করলে যে কাঠামো পাওয়া যায় তাকে যুক্তির আকার বলে। এরপর ছিল বিরূপতার বর্গক্ষেত্রটি অঙ্কন করো। তো এক্ষেত্রে বিরোধিতার বর্গক্ষেত্রটা এঁকে নিতে হবে। বিরোধিতার বর্গক্ষেত্র এরকম দেখতে হয়, কর্ণগুলো যুক্ত হয় এবং চার পাশে চারটি বচন থাকে, এ, ই, আই, আর, ও। এখানে হচ্ছে বিপরীত বিরোধিতা, এখানে অধীন বিপরীত বিরোধিতা। এই দুই পাশগুলোতে হয় অসম বিরোধিতা, আর মাঝের যে ঘরগুলো আছে এগুলোতে হয় বিরুদ্ধ বিরোধিতা। এটা লিখে দিতে হবে পুরোটা। এরপর ছিল বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে? একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে তাহলে তাদের পারস্পরিক বিরোধিতাকে বিরুদ্ধ বিরোধিতা বলে। নেক্সট, যদি এ বচন সত্য হয় তাহলে অনুবর্তী বচনের সত্যমূল্য কি হবে? তো এ বচনের অনুবর্তী হচ্ছে আই, এ বচন সত্য হলে আই বচনও সত্যই হবে, তো উত্তর হবে সত্য। নেক্সট ছিল অসম আবর্তন কাকে বলে? মানে সীমিত আবর্তন যেটা, সরি সম আবর্তন রয়েছে, সম আবর্তন অর্থাৎ সরল আবর্তন যেটা, যে আবর্তনে আবর্তনীয় ও আবর্তিত বচনের পরিমাণ অভিন্ন হয় বা এক হয় তাকে সম আবর্তন বলে। যেমন কোনো পাখি নয় পশু আর কোনো পশু নয় পাখি। এরপরের প্রশ্ন, ও বচনের আবর্তন সম্ভব? উত্তর না, ও বচনের আবর্তন সম্ভব নয়। ও বচনের আবর্তনে ব্যাপ্যতার নিয়ম অমান্য করা হয়। এরপর মিশ্র প্রাকল্পিক ন্যায়ে অস্বীকার সংক্রান্ত নিয়মটি উল্লেখ করো। মিশ্র প্রাকল্পিক ন্যায়ের অস্বীকার সংক্রান্ত অর্থাৎ এমটি নিয়মটি বলেছে, মিশ্র প্রাকল্পিক ন্যায়ের অপ্রধান আশ্রয় বাক্যে অনুগকে অস্বীকার করে পূর্বগকে অস্বীকার করতে হবে, এইটুকু লিখে দিলেই হবে। নিয়ম যেহেতু এরকমভাবেই শেষ হবে। ওকে, এরপর ছিল ডিএস আকারের প্রতীকী উদাহরণ দাও, অর্থাৎ সিম্বলিক উদাহরণ চেয়েছে। তো পি অথবা কিউ, তার নিচে লিখতে হবে 9p এবং শেষে হচ্ছে কিউ অতএব চিহ্ন দিয়ে। তো এটা হচ্ছে ডিএস আকারের প্রতীকী উদাহরণ। এরপর কোনো এস নয় অপি বচন আকারটির বুলীয় ভাষ্য ও ভেনচিত্র অঙ্কন করো। তো কোনো এস নয় অপি মানে ই বচন, ই বচনের বুলীয় ভাষ্য আমরা জানি এস পি ইকুয়াল টু 0, কিন্তু এই অ থাকার জন্য পি এর সঙ্গে পি এর মাথায় বার হবে, এটা হয়ে গেল বুলীয় ভাষ্য। এরপর ভেনচিত্রটা আমরা এঁকে নেব এবং এস পি বারের ঘর যেটা অর্থাৎ এই ঘরটাতে ছায়াবৃত্ত করে দিতে হবে, এরকমটা করে দিতে হবে, এরকম করলেই হয়ে যাবে। এরপরে কোয়েশ্চেন ছিল অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? রিপিট কোয়েশ্চেন। এরপর নব্য যুক্তিবিজ্ঞানীরা প্রচলিত যুক্তিবিজ্ঞানের কোন বিরোধিতা গ্রহণ করেছেন? তো নব্য যুক্তিবিজ্ঞানীরা একটা বিরোধিতাই স্বীকার করেন, সেটা হচ্ছে
বিরুদ্ধ বিরোধিতা। একটি সংযৌগিক বচনাকার কখন সত্য হয়? রিপিট কোয়েশ্চেন, এটা আর বলছি না। বৈধতা বিচার করো। পি হর্ষ কিউ, পি দেয়ার ফর কিউ, তো এটা বৈধ যুক্তি হবে। তবে হ্যাঁ, ট্রুথ টেবিল করে ব্যাপারটাকে দেখাতে হবে। পি এর জন্য একটা ঘর, কিউ এর জন্য একটা ঘর, পি হর্ষ কিউ এর জন্য একটা ঘর, এবং পি এর মান টি টি এফ এফ, আর কিউ এর মান টি এফ টি এফ, এটা টি এফ টি টি। তো এখানে কোনো ঘরেই যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা এমনটা হয়নি, এই জন্য যুক্তিটা বৈধ, এটা বলে দিতে হবে। নেক্সট, শতসত্য বচনাকার কাকে বলে? রিপিট কোয়েশ্চেন, এটা নিয়ে বলছি না। শত মিথ্যা বচনাকার কাকে বলে? যে বচনাকারের সবকটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা তাকে শত মিথ্যা বচনাকার বলে। এরপর আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি? রিপিট কোয়েশ্চেন, এটা নিয়ে আর কোনো কথা হবে না। এরপর অবৈজ্ঞানিক আরোহ অনুমানের একটি উদাহরণ দাও। এটা প্রথম আসছে, তো লিখতে হবে প্রথম কাকটি হয় কালো, দ্বিতীয় কাকটি হয় কালো, তৃতীয় কাকটি হয় কালো, শেষে অতএব দিয়ে সকল কাক হয় কালো। নেক্সট ছিল হচ্ছে মন্দ উপমা যুক্তির উদাহরণ দাও। মন্দ উপমা যুক্তির উদাহরণ লিখতে হবে যে চেয়ার এবং কুকুর উভয়েরই 4টি পা রয়েছে। তার নিচের লাইনে লিখতে হবে কুকুর কামড়াতে পারে, তার নিচে অতএব দিয়ে চেয়ার কামড়াতে পারে। এটা হচ্ছে মন্দ উপমা যুক্তির উদাহরণ হলো। বেশ ফানি হলেও এটা কিন্তু দোষযুক্ত। এরপর আরোহমূলক লাভ বলতে কি বোঝো? এটার রিপিট কোয়েশ্চেন। ওকে, অগ্নিকাণ্ডের ফলে বাঁশ, দরমা, খড় প্রভৃতি দাহ্য বস্তু দিয়ে তৈরি একটি ঘর ভস্মীভূত হলো। এই ঘটনায় দুটি সদর্থক শর্তের উল্লেখ করো। তো অনেকগুলো দিয়ে দিয়েছে, বাঁশ, দরমা, খড়, এরা তিনজনই কিন্তু সদর্থক শর্ত। এরপর যে কোনো দুটোর নাম লিখে দিতে হবে, বাঁশ দরমা বা দরমা খড়, খড় বাঁশ, যে কোনো। এরপর শক্তির নিত্যতার সূত্রটি কি? লিখতে হবে যে নীতিতে বিশ্বাস করা হয় শক্তির হ্রাস বৃদ্ধি ঘটে না বা উৎপত্তি বিনাশ ঘটে না, কেবল রূপান্তর ঘটে, তাকে শক্তির নিত্যতার সূত্র বলে। এরপর পর্যাপ্ত শর্তের একটি উদাহরণ দাও। তো বিষপান মৃত্যুর পর্যাপ্ত শর্ত, রিপিট কোয়েশ্চেন ছিল। ওকে, ক ক্ষয়ের আবশ্যিক শর্ত, এই কথার অর্থ কি? যদি মানে ক না ঘটে তাহলে খ ঘটবে না, আর ক ঘটলে খ নাও ঘটতে পারে, তাই ক ক্ষয়ের আবশ্যিক শর্ত। তো এই পেজটা হয়ে গেল, চলে যাচ্ছি নেক্সট পেজে। চলে এলাম 209 পেজে। প্রথম প্রশ্ন ছিল যুক্তির আকার বলতে কি বোঝো? এটার আলোচনা আমি আগেই করেছি, রিপিট কোয়েশ্চেন, তাই এটা নিয়ে আর কিছু বললাম না। নেক্সট ছিল সত্যতা ও বৈধতার সম্বন্ধ কি? তো এর উত্তরটা নতুন, উত্তর দিচ্ছি। লিখতে হবে বৈধতার সঙ্গে সত্যতার কোনো আবশ্যিক সম্বন্ধ নেই। একটি যুক্তি বৈধ হওয়ার অর্থ এই নয় যে তার সিদ্ধান্তটি অবশ্যই সত্য হবে। তবে কোনো বৈধ যুক্তির যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না। এটাই হচ্ছে সত্যতা ও বৈধতার সম্বন্ধ আর কি। এরপর বচনের বিরোধিতা বলতে কি বোঝো? একই উদ্দেশ্য ও একই বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে গুণগত কিংবা পরিমাণগত কিংবা গুণ ও পরিমাণ উভয়গত পার্থক্য থাকলে তাহলে তাদের পারস্পরিক বিরোধিতাকে বচনের বিরোধিতা বলে। নেক্সট ছিল বিরুদ্ধ বিরোধিতার মূল শর্ত দুটি উল্লেখ করো। বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে বচন দুটির উদ্দেশ্য বিধেয় অভিন্ন হতে হবে, আর বচন দুটির গুণগত পার্থক্য থাকতে হবে, বচন দুটির মধ্যে পরিমাণগত পার্থক্য থাকতে হবে। অথবা ছিল সকল মানুষ হয় ভাববাদী, বচনটির বিরুদ্ধ বিরোধী বচন কি হয়? দেখো, এটা এ বচন, সকল মানুষ হয় ভাববাদী, আর এর বিরুদ্ধ হচ্ছে ও বচন। তাহলে ও বচনের আকারে লিখতে হবে কোনো কোনো মানুষ নয় ভাববাদী, এই আকারটা লিখে দিতে হবে। নেক্সট, এই বচনের একটি সরল আবর্তনের উদাহরণ দাও। তো কোনো নয়, সকল গাছ হয় উদ্ভিদ, সকল উদ্ভিদ হয় গাছ। নেক্সট, বিবর্তন কাকে বলে? যে অমাধ্যম অনুমানে বিধিসঙ্গতভাবে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে রাখা হয়, যুক্তিবাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় স্থানে রাখা হয়
এবং উভয় বচনের গুণ ভিন্ন হলেও পরিমাণ অভিন্ন হয় তাকে বিবর্তন বলে। সংজ্ঞাটা বেশ বড়, তবে চেষ্টা করো। অথবাই দিয়েছে ও বচনের বিবর্তনের আবর্তিত বচন কি হবে। দেখো, ও বচনের বিবর্তন করলে পাওয়া যায় আই বচন, আর আই এর আবর্তনে আই পাওয়া যায়, তাহলে উত্তর আই হবে। যেহেতু এটা এসিকিউ, একটু দেখিয়ে দিতে হবে বা বলে দিতে হবে ও বচনের বিবর্তিত বচন আই এবং বিবর্তিত বচনের আবর্তিত হচ্ছে আই। এরপর ভেনচিত্রে প্রকাশ করো ভূত নেই। এটা খুব মানে প্রচলিত বা প্রচুর পরীক্ষায় পড়ে এটা। ভূত নেই, এটার বুলীয় ভাষ্য হবে এস ইকুয়াল টু 0। অনেকে ভূতের জন্য ঘোষ্টের জি ইকুয়াল টু 0 করে, একই ব্যাপার। এবং এখানে একটা বৃত্ত আঁকতে হবে এবং গোটা বৃত্তটা ছায়াবৃত্ত দিয়ে ভরিয়ে দিতে হবে। এটাই হলো ভূত নেই এই বচনটার ভেনচিত্র। এর পরের প্রশ্ন, বুলিয়ান বিরোধ চতুষ্কোণ দেখাও। তাহলে বুলিয়ান বিরোধ চতুষ্কোণটা কিন্তু নর্মাল চতুষ্কোণের মতো নয়। বুলিয়ান বিরোধ চতুষ্কোণ একটা এরকম ক্রস চিহ্নের মতো, যার এক প্রান্তে রয়েছে এ বচন এবং এর বুলীয় লিপি এস পি বার ইকুয়াল টু 0, অন্যদিকে রয়েছে ই বচন, ই বচনের বুলীয় ভাষ্য যেটা হয় এস পি ইকুয়াল টু 0। এখানে আই বচন এবং আই এর বুলীয় ভাষ্য এস পি নট ইকুয়াল টু 0। আর এখানে ও বচনের বুলীয় ভাষ্য এস পি বার নট ইকুয়াল টু 0। আর এই লেখাগুলো লিখে দিতে হবে বিরুদ্ধ বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা। এটাই হচ্ছে বুলিয়ান বিরোধ চতুষ্কোণ। এরপর অস্তিত্বমূলক দোষ কাকে বলে। রিপিট কোয়েশ্চেন, এটা নিয়ে আমি আর আলোচনা করব না। এরপর স্বীকারজনিত দোষের একটি উদাহরণ দাও। এটাও রিপিট কোয়েশ্চেন, চলো এটা নিয়ে আলোচনা করে লাভ নেই। গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি দৃষ্টান্ত দাও। তো এটাও রিপিট কোয়েশ্চেন। এরপর শতসত্য বচন কাকে বলে। রিপিট কোয়েশ্চেন। নিবেশন দৃষ্টান্ত কাকে বলে। রিপিট কোয়েশ্চেন। একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়। এটা নতুন কোয়েশ্চেন, লিখতে হবে একটি দ্বিপ্রাকল্পিক বচনের দুটি বিকল্প পরস্পর বিরোধী হলে দ্বিপ্রাকল্পিক বচনটি মিথ্যা হয়। এরপর উপমা যুক্তির ভিত্তি কি। রিপিট কোয়েশ্চেন, তাও বলে দিই সাদৃশ্য। এরপর ভালো উপমা যুক্তির একটি উদাহরণ দাও। এটা রিপিট কোয়েশ্চেন। আরোহ সংক্রান্ত লাভ বলতে কি বোঝো। রিপিট কোয়েশ্চেন। দেখো, তোমরা টেস্ট পেপার করলে দেখবে শেষে সমস্ত কিছুই জানা হয়ে যাচ্ছে, তো টেস্ট পেপারটা পুরোটা করার দরকার। এবং যদি তোমরা ভাবো যে টেস্ট পেপারের কোয়েশ্চেনগুলো খাতায় নোট করে নেব, তাও করে নিতে পারো, বেশি জায়গা কিন্তু লাগবে না। নেক্সট, অবৈজ্ঞানিক আরোহ অনুমান কি মূল্যহীন বলা যায়। তো না, এটাও কিন্তু রিপিট কোয়েশ্চেন, বলা যায় না। কেন বলা যায় না সেটা নিয়ে আমি আলোচনা করেছি, প্রথম পেজেই হয়েছিল এটা। এরপর কারণ ও শর্তের মধ্যে মূল পার্থক্য কি। কারণ এবং শর্তের মধ্যে মূল পার্থক্য দেখানো আছে। তারপর কারণের সদর্থক শর্ত বলতে কি বোঝো। নতুন কোয়েশ্চেন, লিখতে হবে যে শর্ত উপস্থিত থেকে কার্য ঘটায় তাকে সদর্থক শর্ত বলে। যেমন শুকনো জ্বালানি, কেরোসিন, অক্সিজেন ইত্যাদি আগুনের সদর্থক শর্ত। এরপর কারণের গুণগত লক্ষণগুলি কি কি। তো কারণের গুণগত লক্ষণে কারণ হলো একটি বাস্তব ঘটনা, 6টা গুণগত লক্ষণ আছে। 2 হচ্ছে কারণ একটি সাপেক্ষ পদ। 3 হচ্ছে কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা। 4 হচ্ছে কারণ কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা। 5 কারণ কার্যের নিয়ত শর্তহীন পূর্ববর্তী ঘটনা। এবং 6 কারণ কার্যের নিয়ত শর্তহীন অব্যবহৃত পূর্ববর্তী ঘটনা। এরপর মিল কিভাবে কারণের সংজ্ঞা দিয়েছেন। রিপিট কোয়েশ্চেন। আর বহুকারণবাদের একটি অসুবিধা, এটা নতুন কোয়েশ্চেন। তো এর অসুবিধা একটাই, এই মতবাদ কারণ থেকে কার্যকে আবিষ্কার করতে পারলেও কার্য থেকে কারণকে আবিষ্কার করতে পারে না। অর্থাৎ বিষপান থেকে মৃত্যুকে তো আবিষ্কার করতেই পারে, কিন্তু মৃত্যু থেকে বিষপানকে আবিষ্কার করার ক্ষমতা এই মতবাদের নেই। তাহলে এটা ছিল হচ্ছে 209 পেজ। এরপরে চলে যাবো আমরা নেক্সট পেজে, অর্থাৎ 218 পেজে। ওকে, চলে এলাম 219 পেজ। 18 পেজে নেই, এসে কিউগুলো 19 পেজে আছে।
প্রথম প্রশ্ন, আরোহ যুক্তির প্রধান বৈশিষ্ট্য কি? আরোহ যুক্তির প্রধান বৈশিষ্ট্য হলো আরোহমূলক লাভ। এই যুক্তির সিদ্ধান্ত সর্বদা যুক্তিবাক্যকে অতিক্রম করে যায়। এরপর, কখন একটি যুক্তিকে বৈধ বলা যায়, অর্থাৎ বৈধতা কাকে বলে? রিপিট কোয়েশ্চেন, তাই উত্তর দিচ্ছি না। এরপর, বচনের বিরোধানুমান কি বলতে কি বোঝো? লিখবে যে অমাধ্যম অনুমানে বিরোধিতার সম্পর্কের ভিত্তিতে একটি বচনের সত্যমূল্য থেকে অপর বচনের সত্যমূল্য অনুমান করা হয় তাকে বিরোধানুমান বলে। এরপর, কোন বিরোধিতাকে অতিবর্তী অনুবর্তী বিরোধিতাও বলা হয়? তো এটা হচ্ছে অসম বিরোধিতা। অসম বিরোধিতার ক্ষেত্রে সামান্য বচন হয়ে যায় অতিবর্তী আর বিশেষ বচন অনুবর্তী। নেক্সট, যদি আই বচন মিথ্যা হয় তাহলে একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট এ বচনের সত্যমূল্য কি হবে? আই মিথ্যা হলে এ বচন অবশ্যই মিথ্যা হবে। এটা হচ্ছে সেই টিএফ এর যে একটা বর্গক্ষেত্র হয় বা ছক হয়, সেই ছকটা তোমাদের মুখস্থ রাখতে হবে। তাছাড়া বিরোধিতার সম্পর্কের ভিত্তিতেও বিশেষ বচন মিথ্যা হলে সামান্য বচন মিথ্যাই হবে। এরপর, বস্তুগত বিবর্তন কাকে বলে? এটা নতুন কোয়েশ্চেন। লিখবে যে বিবর্তনে আকারগত নিয়ম উপেক্ষা করে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের বিপরীত পদকে সিদ্ধান্তের যথাক্রমে উদ্দেশ্য ও বিধেয় স্থানে রাখা হয় তাকে বস্তুগত বিবর্তন বলে। এক্সাম্পলও দিয়ে দিতে পারো, শীত হয় কষ্টদায়ক, গ্রীষ্ম হয় আরামদায়ক। এরপর, বস্তুগত বিবর্তনকে কেন প্রকৃত বিবর্তন বলা যায় না? দেখো, একদম বস্তুগত বিবর্তন ধরেই এই দাগটা দিয়ে দিয়েছে। বস্তুগত বিবর্তনের নলেজ না থাকলে এই দাগের কোশ্চেনটা পুরো ছেড়ে আসতে হবে। তো সেই জন্য পুরো বিষয়গুলো বইয়ের যা যা টপিক আছে সবগুলো পড়ার চেষ্টা করবে। তো কেন প্রকৃত বিবর্তন বলা যায় না? লিখবে এই বিবর্তনে আকারগত নিয়ম অমান্য করা হয়, এখানে গুণগত পরিবর্তন লক্ষ্য করা যায় না, বা যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় অভিন্ন হয় না। আরও অনেক কারণ রয়েছে, সব তো আর বলা যাচ্ছে না, মোটামুটি এই কটা কারণ দেখানো যেতে পারে। নেক্সট ছিল হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি উদাহরণ দাও। রামবাবু চাল কিনবেন অথবা ডাল কিনবেন, নিচের লাইনে লিখতে হবে রামবাবু চাল কিনবেন না, তার নিচের লাইনে অতএব রামবাবু ডাল কিনবেন। এরপর, বৈকল্পিক বচনে দুটি বিকল্প একসঙ্গে সত্য হতে পারে। যে বৈকল্পিক বচনে দুটি বিকল্প একসঙ্গে সত্য হতে পারে তাকে কি বলে? তাকে বলা হয় হচ্ছে অবিসংবাদী বৈকল্পিক বচন বা দুর্বল অর্থে অথবা। নেক্সট, এ বচনের সরল আবর্তনের একটি উদাহরণ দাও। রিপিট কোয়েশ্চেন, প্রত্যেক পেজেই আছে বলা যায়। নেক্সট বলছে কোনো পাখি চতুষ্পদ নয়, এর বুলীয় ভাষ্য কি হবে? তো এটা ই বচন। ই বচনের বুলীয় ভাষ্য আমাদের সকলেরই জানা, এস পি ইকুয়াল টু 0। তো এটাই লিখতে হবে এখানে। এরপর, কখন একটি নিরপেক্ষ ন্যায় অবৈধ সাধ্যদোষে দুষ্ট হয়? তো এটা নতুন কোয়েশ্চেন। লিখতে হবে কোনো নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যে সাধ্যপদ যদি অব্যাপ্য হয় এবং সিদ্ধান্তে যদি সেই পদ ব্যাপ্য হয় তাহলে যুক্তিতে অবৈধ সাধ্যদোষ ঘটে। এরপর, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান কাকে বলে? লিখবে যে নিরপেক্ষ ন্যায়ের অন্তর্গত হেতুপদের অবস্থান অনুসারে যে কাঠামো পাওয়া যায় তাকে সংস্থান বলে। সংস্থানের একটা ছবিও দিয়ে দিতে পারো, এমপি এসএমএসপি দিয়ে। এরপর, পি ট্রিপল বার কিউ বচন আকারটির সত্য সারণী অঙ্কন করো। তো এখানে একটা সত্য সারণী আঁকতে হবে। পি ট্রিপল বার কিউ, পি এর নিচে হবে টি টি এফ এফ, কিউ এর নিচে হবে টি এফ টি এফ, আর পি ট্রিপল বার কিউ এটা হবে টি এফ এফ টি। এরপরে এবি টি আর এক্স ওয়াই এফ হলে তাহলে নিম্নলিখিত বচনটির সত্যমূল্য কি হবে? তো প্রথমেই কি করতে হবে, আমাদের এবির ভ্যালুগুলো বসিয়ে নিতে হবে। যেমন প্রথম আছে এ, এটার জন্য লিখে নিতে হবে টি, হর্ষ চিহ্ন হলো, এক্স এর ভ্যালু হচ্ছে এফ,
লিখে নিলে ভেল বি, বি এর ভ্যালু হচ্ছে টি, লিখে নিলে, সেকেন্ড ব্র্যাকেট দিলে, ডট, তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট, এর ভ্যালু হচ্ছে টি, ভেল ওয়াই এর ভ্যালু হচ্ছে এফ, হলো। তার নিচে এবার সমান চিহ্ন দিয়ে, প্রথম হচ্ছে এইটা টি আছে এবং এখানে টিএফ আছে, টিএফ থাকলে ফলস হয়, ভেল টিটা এমনি বসে গেল, এফ ভেল টি ডট টি ভেল এফ, একে এখন এমনিই রেখে দিলাম। এরপরের স্টেপে দুটোকেই কাজ করে নেব। এফ ভেল টি সমান হচ্ছে এফ, সরি টি হবে, আর ডট টি ভেল এফ সমানও টি হবে, তাহলে টি ডট টি পাওয়া গেল, ফাইনাল উত্তর হলো টি, অর্থাৎ সত্য। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। ভেনচিত্র প্রকাশ করো, সকল অকবি হয় অদার্শনিক। এখানে কবির জন্য এস এবং দার্শনিকের জন্য পি ধরে নিয়েছে। ওকে, তো এটা হচ্ছে প্রথম কবির জন্য, এমনি এবছরের আগে বুলীয় ভাষ্যটা আমরা করে নেব। এস পি বার ইকুয়াল টু 0, অ থাকার জন্য কবির মাথায় একটা বার বসবে, আর এখানে অ থাকার জন্য দার্শনিকের মাথার বারটা উঠে যাবে, অর্থাৎ পি এর মাথার বার উঠে যাবে। ফাইনালি পেলাম আমরা এস বার পি ইকুয়াল টু 0। এবার ভেনচিত্র আমরা এঁকে নেব এবং এস বার পি এর ঘর হচ্ছে এটা, তাহলে এই ঘরটাকে আমাকে ছায়াবৃত্ত করে দিতে হবে। যে ঘর ছায়াবৃত্ত করছি এক্ষেত্রে সেই ঘরটাকে ছায়াবৃত্ত করতে হবে, কারণ এস বার পি এর ঘর হচ্ছে এটা। এরপর একটি সংযোগী বচন কখন সত্য হয়? রিপিট কোয়েশ্চেন, এটা নিয়ে আর বলছি না। সত্যাপেক্ষক বচনের সত্যমূল্য কয় প্রকার ও কি কি? 3 প্রকার হয়ে থাকে। এক হচ্ছে শতসত্য, 2 শতমিথ্যা, আর 3 হচ্ছে আপতিক বা পরতসাধ্য। এরপর প্রকৃতির একরূপতা নীতির মূল বক্তব্য কি? এর রিপিট কোয়েশ্চেন, এটা নিয়ে আর আলোচনা হবে না। এরপর আবশ্যিক পর্যাপ্ত শর্তের একটি উদাহরণ দাও। লিখতে হবে বাতাস থাকা অবস্থায় ভিজে জ্বালানিতে অগ্নি সংযোগ ধোঁয়া উৎপাদনের আবশ্যিক শর্ত, আবশ্যিক পর্যাপ্ত শর্ত। এরপর বহু কারণবাদের মূল ত্রুটি কি? আলোচনা হয়েই গেছে। আরোহমূলক লাভ বলতে কি? এটা আরও আলোচনা হয়ে গেছে। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি কি? আলোচনা হয়ে গেছে। উত্তম উপমার একটি উদাহরণ, এটাও আলোচনা হয়ে গেছে। তাহলে এই পেজটা এখানেই শেষ হল। চলে এলাম পেজ নাম্বার 301। প্রথম প্রশ্ন, যুক্তির আকার কাকে বলে? তো এটা একটা রিপিট কোয়েশ্চেন, এটা আগেও হয়ে গেছে এর উত্তর লেখা বলা। নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? এটাও রিপিট। অ্যারিস্টটল কেন অসম বিরোধিতা স্বীকার করেন না, বা বিরোধিতা বলে স্বীকার করেন না? এটা নিউ কোয়েশ্চেন, তো জেনে রাখা ভালো। দেখো, অ্যারিস্টটলের মতে প্রকৃত বিরোধিতায় দুটি বচন একই সঙ্গে সত্য হতে পারে না, মানে একটা সত্য হয়েছে মানে অন্যটা অবশ্যই মিথ্যা হবে। কিন্তু অসম বিরোধিতার ক্ষেত্রে একটা বচন সত্য হলে অন্যটা সব সত্য হয়ে যেতে পারে। যেমন হচ্ছে বিশেষ বচন, এই সামান্য বচন সত্য হলে বিশেষ বচন সত্য হয়ে যায়। তো এই কারণেই অ্যারিস্টটল অসম বিরোধিতাকে স্বীকার করেন না। অর্থাৎ শর্টে যদি বলা যায়, অসম বিরোধিতায় দুটি বচন একই সঙ্গে সত্য হয়ে যেতে পারে, তাই অ্যারিস্টটল অসম বিরোধিতা স্বীকার করেন না। এরপর ছিল যদি একটি সার্বিক বচন সত্য হয় তবে তার অনুবর্তী বিশেষ বচনটি কী হবে? চলো, এই মাত্র যেটা আলোচনা করছিলাম অসম বিরোধিতার ক্ষেত্রেই বলছে এটা। তো সার্বিক বচন সত্য হলে বিশেষ বচন অবশ্যই সত্য হবে, এটাই হচ্ছে এদের সম্পর্কের ভিত্তি। অর্থাৎ ই বচন সত্য হলে আই বচনও সত্য হবে, আর ই বচন যদি সত্য হয় ও বচনও সত্য হবে। নেক্সট, একই উদ্দেশ্য ও বিধেয় যুক্ত দুটি বচন যদি একই সঙ্গে মিথ্যা হতে না পারে এবং একই সঙ্গে সত্য হতেও না পারে, তবে বচন দুটির সম্বন্ধ কি? তো এই সম্বন্ধ একমাত্র বিরুদ্ধ বিরোধিতাতেই দেখা যায়। তো এর উত্তরটা হবে বিরুদ্ধ বিরোধিতা। বচন দুটি তার মানে বিরুদ্ধ বিরোধিতার সম্পর্কে যুক্ত। নেক্সট, বস্তুগত বিবর্তন কাকে বলে? এটা রিপিট কোয়েশ্চেন, এর উত্তর আগেই বলা হয়ে গেছে। নেক্সট ছিল প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে? যে সাপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং অপ্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্তটি নিরপেক্ষ বচন, তাকে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে। নেক্সট ছিল বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে?
যে সাপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্যটি একটি বৈকল্পিক বচন এবং অপ্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্তটি নিরপেক্ষ বচন, তাকে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে। প্রত্যেক সংজ্ঞাতেই কিন্তু উদাহরণ দেওয়ার চেষ্টা করবে যদি জায়গা থাকে। এরপর বিকল্প পরিগ্রহ দোষ কাকে বলে? কোনো বৈকল্পিক যুক্তির অপ্রধান আশ্রয় বাক্যে একটি বিকল্পকে অস্বীকারের পরিবর্তে স্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পকে অস্বীকার করলে যুক্তিতে বিকল্প পরিগ্রহ দোষ ঘটে। এরপর পরিপূরক শ্রেণী কাকে বলে? মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলে। এরপর সাত্ত্বিক শ্রেণী কাকে বলে? মানে অস্তিত্বমূলক শ্রেণী, যে শ্রেণীর অস্তিত্বমূলক তাৎপর্য আছে তাকে সাত্ত্বিক শ্রেণী বলে। আচ্ছা, কাক ও কোকিল এক নয় বাক্যটি বচনে রূপান্তরিত করে বুলীয় লিপি ও ভেঞ্চিত্রে প্রকাশ করো। প্রথম তো এটা ই বচন হবে, কোনো কাক নয় কোকিল, আর ই বচনের বুলীয় লিপি হচ্ছে SP = 0। এরপরে ভেঞ্চিত্র করে নিতে হবে, এরকমভাবে চিত্রটা এঁকে নেবে এবং এসপির ঘরে ছায়াবৃত্ত হবে, এসপির ঘর এটা, তো এই ঘরটায় ছায়াবৃত্ত করে নিতে হবে। ব্যাস এইটুকু করলেই হয়ে যাবে। এরপরে ছিল নির্দেশক স্তম্ভ কাকে বলে? সত্য সারণীর যে স্তম্ভে মূল বচনের সত্যমূল্য প্রকাশ পায় তাকেই নির্দেশক স্তম্ভ বা ফলস্তম্ভ বলে। ও আচ্ছা, ফলস্তম্ভ ওটা হলো, নির্দেশক স্তম্ভ হচ্ছে সত্য সারণীর যে স্তম্ভে ফলস্তম্ভের উপযোগী সত্যমূল্যগুলি গঠন করা হয় সেটাই নির্দেশক স্তম্ভ। নেক্সট ছিল সত্য সারণীর সাহায্যে নিচের যুক্তিটির বৈধতা বিচার করো। আচ্ছা, নিচে কোনো যুক্তি দিয়েছে। আচ্ছা, x∼y কার্ল x হর্ষু কার্ল y। তো এখানে সত্য সারণীটা এঁকে নিতে হবে। তো এখানে মোট এতগুলো ঘর করে নিতে হবে, পি এর ঘর, কিউ এর ঘর, কার্ল x কার্ল y, x∼y এবং কার্ল x হর্ষু কার্ল y। তো পি এর ঘরে আমাদেরকে এদের ভ্যালুটা বসিয়ে দিতে হবে। পি এর মান হবে টি টি এফ এফ, কিউ এর মান হবে টি এফ টি এফ। ওকে, কার্ল এক্স এর জন্য হবে, এক মিনিট, কার্ল এক্স বা কার্ল ওয়াই তো এখানে দেওয়া নেই, অ্যাকচুয়ালি কার্ল এক্স এর মান এখানে পি ধরে নিতে হচ্ছে। এটা পি, এটা কিউ, এটা পি কিউ এবং এটাও কার্ল পি হর্ষু কার্ল কিউ। বেশ, তো কার্ল পি তার মানে পি এর ঘরে যা আছে তার উল্টো হবে এফ এফ টি টি, কার্ল কিউ এর ক্ষেত্রে এফ টি এফ টি হলো। এরপর x∼y এক্ষেত্রে প্রথমটা টি হবে, তারপরে দুটো এফ হবে, শেষেরটা টি হবে। এরপর কার্ল এক্স হর্ষু কার্ল ওয়াই, তো হর্ষুর ক্ষেত্রে টি এফ এফ হয় এবং টি এফ এই থার্ড কেসের ক্ষেত্রে আছে, তার মানে প্রথম টি টি, তারপর একটা এফ এবং শেষেরটা টি। আচ্ছা, তো হলো, এবং এখানে লিখতে হবে আমার যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা, এরকম কোথাও হয়নি, এখানে তো হয়নি। আফটার অল যুক্তিটা বৈধই হয়েছে। তো যারা এই ট্রুথ টেবিলটা শেখোনি বা জানো না তাদের ক্ষেত্রে এটা বুঝতে খুবই অসুবিধা হবে বা কি হচ্ছে না হচ্ছে। তো এটা নিয়ে আমি একটা ভিডিও করে রেখেছি, ট্রুথ টেবিল শেখার নিয়ম, সেটা দেখে আসতে পারো, দেখে আসলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এখানে এমনিতেই একটা ইজিবিজি পরিস্থিতি তৈরি হয়ে গেছে, যার কারণে কিছুই পরিষ্কার বোঝা যাচ্ছে না। মোটামুটি এটার উত্তরটা বৈধ হলো, এটা একটা বৈধ যুক্তি। ওকে, তারপরে ছিল সামান্যীকরণ কাকে বলে? সমজাতীয় একাধিক ঘটনা পর্যবেক্ষণ করে একটি সাধারণ ঘটনাকে সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করাই হলো সামান্যীকরণ। এরপর আরোহ অনুমান সংক্রান্ত লাভ কাকে বলে? এটা আগেই আলোচনা হয়ে গেছে। ভালো ও মন্দ উপমার একটি পার্থক্য, তো দুটোর সংজ্ঞা লিখে দিলেও হয়।
আর না হলে মূল যে পার্থক্যটা রয়েছে, ভালো উপমাতে প্রাসঙ্গিক সাদৃশ্য লক্ষ্য করা হয়, কিন্তু মন্দ উপমাতে অপ্রাসঙ্গিক সাদৃশ্য লক্ষ্য করা হয়। এরপর বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? এটা রিপিট কোয়েশ্চেন, আগেই আলোচনা হয়ে গেছে। অবৈজ্ঞানিক আরোহ কাকে বলে? চলো এটা বলে দিই, যে আরোহে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে প্রাপ্ত দৃষ্টান্তগুলিকে প্রকৃতির একরূপতা নীতির দ্বারা যাচাই করে একটি সামান্য সংশ্লেষক বচন সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করা হয় এবং কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের কোনো প্রচেষ্টা করা হয় না, তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। নেক্সট ছিল মিল কিভাবে কারণের লক্ষণ দিয়েছে। এটা তো আগেই বলে দেওয়া আছে। বহু কারণ সমন্বয় কাকে বলে? এটা নতুন, এর উত্তর, যে মতবাদ অনুসারে মনে করা হয় একাধিক সমজাতীয় কারণ মিলিত হয়ে একটি কার্য উৎপন্ন করে, তাকে বহু কারণ সমন্বয় বলে। যেমন হাইড্রোজেন ও অক্সিজেন মিলিত হয়ে জল উৎপন্ন করে। এরপর বহু কারণ বাদ কাকে বলে? তো যে মতবাদ অনুসারে মনে করা হয় একটি কার্যের একাধিক কারণ থাকতে পারে, তাকে বহু কারণ বাদ বলে। এরপর আবশ্যিক পর্যাপ্ত শর্ত কাকে বলে? যে শর্ত উপস্থিত না থাকলে কার্য ঘটে না এবং উপস্থিত থাকলে অবশ্যই কার্য ঘটে, তাকে আবশ্যিক পর্যাপ্ত শর্ত বলে। যেমন বাতাস থাকা অবস্থায় ভিজে জ্বালানিতে অগ্নিসংযোগ না করলে ধোঁয়া উৎপন্ন হয় না এবং অগ্নিসংযোগ করলে ধোঁয়া উৎপন্ন হয়। তাহলে এই পেজটা হয়ে গেল। এরপরে শেষ পেজ যেটা রয়েছে সেটাতে চলে যাব। চলে এলাম লাস্ট পেজে। এখানে বেশিরভাগই সব রিপিট কোয়েশ্চেন পাওয়া যাবে, তবুও দেখা যাক। প্রথম যেটা যুক্তি কাকে বলে, এটা আগেই বলে দেওয়া আছে। এরপর একটি বৈধ অবরাহ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয় বাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা। তো এরকম বৈধ অবরাহ যুক্তির উদাহরণ দিতে হবে, তাই তো? আশ্রয় বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য। ওকে, এরকম যুক্তির উদাহরণ হচ্ছে, কোনো মন্ত্রী নয় পুরুষ, সকল স্ত্রীলোক হয় মন্ত্রী। দেখো, দুটোই মিথ্যে কথা। কোনো মন্ত্রী নয় পুরুষ, এটাও মিথ্যে কথা। আর সকল স্ত্রীলোক, পৃথিবীর যত স্ত্রীলোক আছে তারা সবাই মন্ত্রী, এটাও মিথ্যা কথা। এখান থেকে সিদ্ধান্ত করা হলো কোনো স্ত্রীলোক নয় পুরুষ। আচ্ছা, এটা কিন্তু সত্য কথা। তাহলে এটা বৈধ যুক্তি, এবং এখানে প্রথম সংস্থানের বৈধ যুক্তি সিলারেন্ট হয়েছে, যদিও এর যুক্তিবাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য। বেশ, এরপর ছিল বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কি? রিপিট কোয়েশ্চেন, আগেই বলে দিয়েছি। সব ছাত্র পরিশ্রমী নয়, বচনটির অধীন বিপরীত বিরোধী বচন কি হবে? তো এটা ও বচন, ও এর অধীন বিপরীত বিরোধী আই, তাহলে কোনো কোনো ছাত্র হয় পরিশ্রমী। বচনের বিরোধিতা ও বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতার মধ্যে পার্থক্য কি? রিপিট কোয়েশ্চেন, আগেই আলোচনা হয়ে গেছে। এরপর বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি কি? রিপিট কোয়েশ্চেন, সকল মানুষ হয় অপূর্ণ জীব, বচনটির বিবর্তিত বচন কি হবে? তো এটা এ বচন, সকল মানুষ হয় অপূর্ণ জীব, এর বিবর্তিত হবে কোনো মানুষ নয় পূর্ণ জীব। একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়? বিকল্প স্বীকারজনিত দোষ। রিপিট কোয়েশ্চেন ছিল, ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ দাও। এও রিপিট কোয়েশ্চেন। আচ্ছা, তবুও বলে দিচ্ছি, বোধহয় রিপিট কোয়েশ্চেন নয়, প্রথমবার এলো। যদি রাম ভুল করে তাহলে রাম শাস্তি পায়, তার নিচে লাইন হবে রাম শাস্তি পায়নি, অর্থাৎ শেষ বাক্যটা আগে অস্বীকার। তার নিচে অতএব রাম ভুল করেনি। এরপর পূর্বগ অস্বীকারজনিত দোষ কখন ঘটে? রিপিট কোয়েশ্চেন। অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? রিপিট কোয়েশ্চেন। ভেনচিত্রে দুটি পরস্পর ছেদি বৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করে? এটাও এগেন রিপিট কোয়েশ্চেন। ভেনচিত্রে প্রকাশ করো কোনো কোনো মানুষ হয় অসৎ, এটা আই বচন, এবং আই বচন মানে এস পি নট ইকুয়াল টু 0, এবং এসপির ঘরে তার মানে ক্রস চিহ্ন পড়বে। এসপির ঘরে এটা, এখানে ক্রস পড়বে। ওকে, পরের প্রশ্ন ছিল, কখন একটি দ্বিপ্রাকল্পিক বচন মিথ্যা হয়? রিপিট কোয়েশ্চেন এটা। নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? রিপিট কোয়েশ্চেন। পি হর্ষু কার্ল কিউ
কখন মিথ্যা হয়? পি হর্ষ কাল্পি, ও এটাও রিপিট কোয়েশ্চেন হয়ে গেছে। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কি কি? রিপিট কোয়েশ্চেন। আরোহ সংক্রান্ত লাভ বলতে কি বোঝো? এটাও আগে আলোচনা হয়ে গেছে, রিপিট কোয়েশ্চেন। অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায়? অ্যাগেন রিপিট কোয়েশ্চেন হয়ে গেছে, ফার্স্ট পেজেই হয়েছে। এরপর প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে? এটাও কারণ ও শর্তের মধ্যে পার্থক্য, এটাও আগে হয়ে গেছে। বহু কারণবাদ কি? বহু কারণ সমন্বয় কি? আচ্ছা, যদি এ ঘটে তবে বি নামক ঘটনাটি ঘটবে। এখানে এ বি এর কিরূপ শর্ত? এটা পর্যাপ্ত শর্ত। ওকে, তাহলে দেখা গেল সমগ্র টেস্ট পেপার করার পর আমরা যখন শেষ পেজে এলাম তখন দেখছি বেশিরভাগ কোয়েশ্চেনই আমাদের জানা বা রিপিট কোয়েশ্চেন হয়ে গেল। এর মানে হচ্ছে টেস্ট পেপার করলে তোমাদের কিন্তু বেশিরভাগ কোয়েশ্চেন জানা আসবে, কিন্তু সব কোয়েশ্চেন জানা আসেনি, এটাও খেয়াল করে দেখো। কিছু কোয়েশ্চেন কিন্তু আমাদের উত্তর দিতে হলো নতুন করে, তার মানে আমাদের আরও কিছু পড়াশোনা করে রাখতে হবে। তো এই ছিল এবিটিএ টেস্ট পেপারের যাবতীয় এসএকিউ এর উত্তর। ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমাদের লজিকের ক্লাস অলরেডি করা আছে, সেটা দেখে আসতে পারো। এবং সেই সঙ্গে এই এবিটিএ টেস্ট পেপারের এমসিকিউ এর উত্তরও করানো রয়েছে, সেটাও দেখে আসতে পারো। ধন্যবাদ।